সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষিভিত্তিক এই আয়োজনের পুরো সময় আছি আমি আফরিন মিম। কৃষিকে ভিত্তি করে এগিয়েছে সভ্যতা, সময়ের আবর্তন আর জনমানুষের চাহিদার বিপরীতে কৃষি উৎপাদনে ক্রমে এসেছে বৈচিত্র্য। তাই তো বৈশ্বিক উষ্ণতার চোখ রাঙানি উপেক্ষা করার সাহস সঞ্চয় করেছে মানুষ। ফিরছে সবুজ বিশ্বের দরজায়। কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার ৭১৭ নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল শিনচিয়াংয়ের মরুভূমিতে একটি গ্রিন হাউসে প্রথমবারের মতো ধান চাষ করা সম্ভব হয়েছে। সেখানে মাত্র ৬০ দিনের মধ্যে ধানের ফসল পাওয়া সম্ভব হয়। এই সাফল্যে ভবিষ্যতে কৃষিক্ষেত্রে অনেক সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। কিভাবে মরুভূমিতে ধান চাষ করা সম্ভব হচ্ছে সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন শান্তা মারিয়া। চীনের উত্তর পশ্চিম উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল শিনচিয়াং, মরুভূমির মধ্যে সারি সারি গ্রিন হাউস। এসব গ্রিন হাউসে চলছে ধানের চাষ। গ্রিন হাউসের ভিতরে ট্রের সারি, ৩-৪ সারিতে রয়েছে ধানের গাছ। প্রথমবারের মতো হোথানের মরুভূমিতে গ্রিন হাউসের ভিতরে রোপণ করা উচ্চ ফলনশীল এই ধান কাটা হয়েছে সম্প্রতি। শুধু উচ্চ ফলনশীলই নয়, এই প্রজাতির ধান দ্রুত বর্ধনশীল। আমরা যেটা গ্রহণ করেছি সেটা হলো দ্রুত প্রজননশীল কৌশল। এতে আমরা ধানের চারা উৎপন্ন করতে ১৫ দিন ব্যয় করেছি। এই চারাগুলো ফেব্রুয়ারি মাসে মাটিবিহীন ট্যাঙ্কে রোপণ করেছি। পুরো বৃদ্ধির প্রক্রিয়াটি ৬০ দিনের মধ্যে সম্পন্ন হচ্ছে। চাইনিজ একাডেমি অফ এগ্রিকালচারাল সায়েন্সেসের গবেষকরা চারা রোপণ থেকে ধান কাটতে মাত্র ২ মাস সময় নিয়েছেন। স্বাভাবিক অবস্থায় চীনের ধানের গড় বৃদ্ধি চক্র প্রায় ১২০ থেকে ১৫০ দিন। তবে ইনস্টিটিউট অফ আরবান এগ্রিকালচারের প্রধান গবেষক ইয়াং ছিছাংয়ের উদ্ভাবিত দ্রুত বর্ধনশীল কৌশলে ধান গাছ বৃদ্ধির চক্র মাত্র ৬০ দিনের। আমাদের প্লান্ট ফ্যাক্টরিতে আমরা বিশেষ ব্যবস্থায় তাপমাত্রা, আর্দ্রতা, আলো, কার্বন ডাই অক্সাইড এবং শিকড়ে পুষ্টি নিয়ন্ত্রণ করতে পারি। অবশ্য এই প্লান্ট ফ্যাক্টরির শক্তির খরচ, কার্যক্রম এবং নির্মাণ খরচ একটু বেশি। এজন্য আমরা মরুভূমিতে গ্রিন হাউসের ব্যবস্থা পুরোপুরি কাজে লাগাতে চাই, কারণ মরুভূমির গ্রিন হাউসে আলো ও তাপের অবস্থা একদম আদর্শ পর্যায়ে রয়েছে। ২০২১ সালে ইয়াং ৫ বছরের গবেষণার পর দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের একটি উদ্ভিদ খামারে ধানের বৃদ্ধির চক্রকে সফলভাবে অর্ধেক সংক্ষিপ্ত করার জন্য তার গবেষণা দলের নেতৃত্ব দেন। হোথানে গ্রিন হাউসের ভিতর ট্রের মধ্যে এই ধান চাষ করা হচ্ছে। একটি গ্রিন হাউসের ভিতরে স্তরে স্তরে সাজানো রয়েছে ট্রে, ফলে অল্প জায়গায় অনেক বেশি ফসল পাওয়া সম্ভব। মরুভূমিতে পানির স্বল্পতা রয়েছে। এই প্রজাতির ধান গাছে এমনিতেই পানি কম লাগে। সরাসরি ধানের শিকড়ে পানি ও পুষ্টি সরবরাহ করা হয়। মরুভূমিতে সূর্যালোক ও তাপ প্রচুর, তাই এই গ্রিন হাউস সাশ্রয়ী হয়েছে। এখন যেহেতু ধানের বৃদ্ধির চক্র অর্ধেক ছোট হয়ে গেছে, ইয়াংয়ের দল সয়াবিন, ভুট্টা এবং গম, সেই সাথে হোথানের মরুভূমির গ্রিন হাউসে রেপসিড, তুলা এবং আলফার জন্য দ্রুত প্রজনন এবং ক্রমবর্ধমান প্রযুক্তি অন্বেষণ করছেন। শান্তা মারিয়া, সিএমজি বাংলা। চীনের গ্রীষ্মকালীন ফসল বিশেষ করে গম ও তেল বীজ উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চীনের পল্লী ও কৃষি মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে দেশব্যাপী বিভিন্ন ধরনের শীতকালীন গমের চারার উৎপাদন বেড়েছে। এতে করে এবার নানা ফসল ও শস্যের উৎপাদনও বাড়বে। গ্রীষ্মকালীন গম ও তেলবীজ উৎপাদনে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে চীনে।
গেল বছরের চেয়ে এই বছর শীতকালীন গম ও তেলবীজের উৎপাদনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সাধারণত চীনের মোট শস্য উৎপাদনের ২০ ভাগেরও বেশি অবদান রাখে গ্রীষ্মকালীন ফসল। এটি দেশটির স্থিতিশীল খাদ্য সরবরাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্যদিকে দেশটির উৎপাদিত মোট তেলবীজের 40% পূরণ করে গ্রীষ্মকালীন তেলবীজ। সামগ্রিকভাবে বলতে গেলে এই বছর গ্রীষ্মকালীন ফসল ও তেলের জন্য একটি অনুকূল সময় যাচ্ছে। শীতকালীন গমের উৎপাদনও ছিল স্থিতিশীল, কিছু কিছু জায়গায় ভালো ফলন লক্ষ্য করা গেছে। চীনের পল্লী ও কৃষি মন্ত্রণালয়ের সাম্প্রতিক কৃষি প্রতিবেদনে দেখা গেছে দেশটিতে শীতকালীন গমের চারা উৎপাদনে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। দেশব্যাপী প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শীতকালীন গমের চারার উৎপাদনও বেড়েছে। এসব সূচক দেখে বোঝা যায় যে চীনে এবছর সামগ্রিকভাবে ফসলের অবস্থা অনেক উন্নত হয়েছে এবং ফলনও হবে আগের চেয়ে বেশি। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। চীনের কৃষিতে এসেছে পরিবর্তন। উন্নত চাষ পদ্ধতি ও চারা গাছ তৈরির পাশাপাশি বদলে যাচ্ছে সেচ ব্যবস্থাও। অপচয় কমিয়ে সেচ কাজে পানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে চীনের কৃষি জমিতে এখন দেখা যাচ্ছে অভিনব সব আয়োজন। আবার কীটনাশকের ব্যবহার কমানোর পাশাপাশি ফসলের রোগবালাই দূর করার কার্যকর উপায়ও প্রয়োগ করেছে চীনের কিছু প্রদেশ। উত্তর পশ্চিম চীনের কানসু প্রদেশে আগে সেচ নিয়ে চিন্তায় পড়তে হতো চীনা কৃষকদের। তাদের দুশ্চিন্তার দিন এখন কেটেছে। নতুন একটি প্রযুক্তির সুবাদে প্রদেশটির হেসি করিডোরের কৃষকরা সেচের পানি নিয়ে এখন আর উদ্বিগ্ন নন। উওই শহরের হানচৌ টাউনের গমের ক্ষেত জুড়ে ছড়ানো আছে পাতলা কিছু টিউব, আর ওই টিউবগুলো থেকে ড্রিপিং পদ্ধতিতে মাঠে পানি ও সার সরবরাহ করা হচ্ছে। টিউবগুলোর বিশেষত্ব হলো এগুলো সহজেই সরিয়ে ফেলা যায়, খরচ কম এবং মাঠের অন্যান্য যন্ত্রপাতির কাজে এগুলো বাধা হয়ে দাঁড়ায় না। এছাড়া এই ধরনের সেচ পদ্ধতিতে অপচয়ও হবে কম। স্থানীয় কৃষকরা এখানে সেচের জন্য তৈরি করেছে পানি ভর্তি পুল, জলাধার এবং সরবরাহের পাইপলাইন। আগে সেচ পদ্ধতি নিয়ে আমরা কিছুটা নার্ভাস ছিলাম। এখন এই সেচের কারণে সবুজ গমের ক্ষেত দেখে আমরা বেশ খুশি। এই বছর প্রতি মু জমিতে 100 ঘনমিটার পানি সংরক্ষণ করা হচ্ছে। এই প্রদেশের লিয়াংচৌ জেলার 6,20,000 মু জমি থেকে সংরক্ষিত জল দিয়ে সেচ দেওয়া যাবে 1,60,000 মু পরিমাণ কৃষি জমিতে। এদিকে চীনে শুরু হতে যাচ্ছে গমের ফসল তোলার মৌসুম। এ সময় কীটনাশক ও গাছপালার রোগবালাই দুটোই কমাতে উদ্যোগী হয়েছে চীন। গমের রোগ হুইট স্ক্যাব ঠেকাতে হনান প্রদেশের প্রশাসন বেশ যত্নশীল হয়েছে। এখন আমাদের প্রধান ফোকাস গমের স্ক্যাব প্রতিরোধ করা। ভেজা ও বৃষ্টি পরবর্তী আবহাওয়ায় এই রোগ ব্যাপকভাবে হওয়ার আশঙ্কা থাকে। প্রাথমিক পর্যায়ে প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে সংক্রমণ কমে, এতে গমের ফলন বাড়ে। চীনের কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, চীনের প্রত্যন্ত অঞ্চলগুলোয় পানি ও সার বিষয়ক ব্যবস্থাপনার নির্দেশনা ও সহায়তা দিতে পাঠানো হবে বিশেষজ্ঞ দল। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের পাওশান শহরে গ্রামীণ পুনরুজ্জীবনের ধারা উন্নত করতে ভূমিকা রাখছে কফি শিল্পের উন্নয়ন। কফি শিল্পের গুণগত মান উন্নয়নে যৌথভাবে নানামুখী উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার ও পাওশান সরকার। কিভাবে গ্রামীণ পুনরুজ্জীবন কফি শিল্পের উন্নয়নে ভূমিকা রাখছে, চলুন দেখে আসি প্রতিবেদনে। সম্প্রতি দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের পাওশান শহরের কফি বাণিজ্য বেশ জমে উঠেছে। স্থানীয় সম্পদের যথাযথ ব্যবহারের কারণেই এমনটা ঘটেছে।
কফির হাত ধরেই প্রাণ ফিরে পাচ্ছে পাওশান ও আশপাশের গ্রাম ও গ্রামীণ অর্থনীতি। এখন পাওশানে কফি সংগ্রহ শেষ হয়েছে। বাছাইকৃত কফি বিনগুলোকে কারখানায় নিয়ে প্রক্রিয়াজাত করার পর এগুলো চলে যাবে সারা বিশ্বে। আমরা এগুলো 1200 থেকে 1600 মিটার উচ্চতায় রোপণ করি। এখানে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য তুলনামূলকভাবে দীর্ঘ হওয়ায় কফির মান ভালো থাকে। স্থানীয় সরকার ও পাওশানের যৌথ উদ্যোগে বৈজ্ঞানিকভাবে গুণগত মান এবং দক্ষতা উন্নতির লক্ষ্যে একটি ফল প্রক্রিয়াকরণ প্লান্ট স্থাপন করা হয়েছে। উচ্চমানের ও নতুন ধরনের কফির উৎপাদন হচ্ছে এখানে। এতে করে সমগ্র কফি শিল্পে আসছে উন্নয়নের জোয়ার। আমরা পাওশানে স্থায়ীভাবে অনেকগুলো কোম্পানিকে আসতে বলেছি। আমরা আশা করছি এই কোম্পানিগুলো কফির গাছ লাগানো, বাছাই, উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণ সহ কফি শিল্পের মান উন্নয়ন নিশ্চিত করবে। রফিক বিপুল, সিএমজি বাংলা। পরিবারের সঙ্গে সময় কাটাতে কার না ভালো লাগে। নিজের বাবা মা ভাই বোনের সঙ্গে যেন সবারই সবচেয়ে ভালো মুহূর্ত কাটে। মানব শিশুর মতো একদল ছোট্ট বানরও হাসি আনন্দে সময় কাটাচ্ছে তার পরিবারের সঙ্গে। বিশেষ যত্নে তাদের লালন পালন করা হচ্ছে চৌচি ন্যাশনাল নেচার রিজার্ভে। পৃথিবীতে বর্তমানে বিদ্যমান ১৯ প্রজাতির বানরের একটি সোনালী ভোতা নাগ বানর। সোনালী ভোতা নাগ বানরগুলোর দেখা মেলে চীনের বেশ কয়েকটি প্রদেশে। জায়ান্ট পান্ডার মতো এই প্রাণীগুলো খুব কমই বনের মধ্যে থাকে। সোনালী ভোতা নাগ বানরগুলোর মুখের পাশে ছোট ছোট নাক রয়েছে। বানরের নামটি তার নাক এবং এর সুন্দর লালচে সোনালী চুল থেকে প্রাপ্ত। একটি পুরুষ সোনালী বানরের দেহের দৈর্ঘ্য ৫৭ থেকে ৭৬ সেন্টিমিটার। তাদের লেজের দৈর্ঘ্য ৫১ থেকে ৭২ সেন্টিমিটার। পুরুষদের ওজন সাধারণত ১৫ থেকে ৩৯ কেজির মধ্যে হয়, আর স্ত্রীদের ওজন ৬.৫ থেকে ১০ কেজি। উত্তর পশ্চিম চীনের শানসি প্রদেশের চৌচি ন্যাশনাল নেচার রিজার্ভে জন্ম নিয়েছে ৩০টি সোনালী ভোতা নাগ বানর। বসন্তের এই সময় সমুদ্র পৃষ্ঠ থেকে ১৫০০ মিটার উঁচুতে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে বানরছানা। বাবা মায়ের থেকে এই সময়টায় তারা বেঁচে থাকার পাঠ নেয়, আর অভিভাবক বানররা এখন তাদের নানা রকম অনুশীলন করায় ব্যস্ত সময় পার করে। সাধারণত শরৎ হল সোনালী ভোতা নাগ বানরদের প্রজনন ঋতু, আর বসন্ত খাদ্য সরবরাহ এবং নতুন বানরছানার সুস্থ বৃদ্ধির আদর্শ সময়। পরিসংখ্যান বলছে ১২টি পরিবারের প্রায় ২০৫টি সোনালী ভোতা নাগ বানর এখানে বাস করে। এই সোনালী বানরদের আয়ু কতদিন তা এখনও অজানা। এরা পৃথিবীর সবচেয়ে বড় বানরগুলোর মধ্যে একটি। আফরিন মিম, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর থাকুন সবুজের সঙ্গে।